জাগরণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দক্ষিণেশ্বরের কিছু কথা। শ্রীশ্রীমা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন তিনি কেমনভাবে দিন কাটাতেন সেই সম্পর্কে জেনে নেব কিছু কথা। দক্ষিণেশ্বরে মা শারদার দিনগুলি বড় সুন্দর ছিল। অনেক অসুবিধার মধ্যেও খুব ভালো ছিলেন তিনি, কারণ শ্রীরামকৃষ্ণ দেবের দিব্য সান্নিধ্য ছিল। অন্তঃপুরে থেকেও তিনি অনেকের কাছের মানুষ হয়ে উঠেছিলেন। নহবতের ওই ছোট্ট ঘরখানিতে তেমন সুখ স্বাচ্ছন্দ্য ছিল না। ঘর ভর্তি থাকতো নানান জিনিসে। মাথার কাছে শিকে ঝুলত, তাতে নানান জিনিস সোজাভাবে মাথায় রাখা যেত না। মাটির হাঁড়িতে থাকতো জিওল মাছ। ঠাকুরের পেটের অসুখ, তাই তিনি শিঙি মাছের ঝোল খেতেন। মা বলেছিলেন, ঠাকুরের সেবার জন্য যখন নহবতখানায় ছিল তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তারই ভিতর কত জিনিস। কখনো কখনো একাও ছিলাম। মধ্যে মধ্যে গোলাপ, গৌরীদাসী এরা সব থাকতো। ওইটুকু ঘর, ওরই মধ্যে থাকা, রান্না, খাওয়া সব। প্রথম প্রথম নহবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত। একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। ভাঁড়ারে সব জিনিস থাকতো। ওই ছোট্ট ঘরখানিতে ভাঁড়ারে যাবতীয় জিনিসপত্র থাকতো। এর মধ্যে একটুখানি জায়গায় মেঝেতে বিছানা করে থাকতেন মা, ঠাকুরের ভাইঝি লক্ষ্মী দিদি, গোলাপ মাও থাকতেন মাঝে মাঝে, ভবতারিণী দেবী থাকতেন, তিনি তখন ছোট্ট বালিকা। বসুমতী মা নামে তিনি পরে পরিচিতা হন। যোগিন মাও থাকতেন মাঝে মাঝে। শ্রীমোর সহধর্মণী নিকুঞ্জ দেবীও থাকতেন কখনো কখনো। বলরাম বসুর বাড়ির মেয়েরা কখনো রাত্রিবাস করতেন না। ওই ছোট্ট ঘরে তারা সবাই মিলেমিশে থাকতেন। ঠাকুরের মা যতদিন জীবিত ছিলেন নহবতের দোতলায় থাকতেন। মা রোজ ভোর 4টের আগে উঠে গঙ্গা স্নান করে নিতেন, তারপর জপ ধ্যান করতেন। বাকি কাজ সেরে পুজোয় বসতেন। বেলা বাড়লে রান্নার কাজ করতেন। যখন ভক্ত বাড়তে থাকলো তখন মায়ের দায়িত্বও বেড়ে গেল। তাকে অনেক রকম রান্না করতে হতো। কখনো ভাতে ভাত, আবার ঠাকুরের জন্য গলা ভাত, মাছের ঝোল, রাখাল মহারাজের জন্য খিচুড়ি, ভক্তদের জন্য মোটা রুটি আর ছোলার ডাল। যে যেমন খেতে ভালোবাসত তার জন্য ঠিক তেমনটাই করে দিতেন। ভক্তরাই অর্থ দিত, অনেকে বাজার করে দিত। নহবতে প্রথমে বৃন্দেজি এবং পরে আর একজন মহিলা যদুর মা মাকে কাজে সাহায্য করতেন। গোলাপ মা, যোগিন মাও অনেক সাহায্য করতেন। মা 10:30 11টা নাগাদ ঠাকুরকে দুপুরের খাবার খাইয়ে দিতেন। খাওয়াতে বসে নানান কথায় ঠাকুরকে ব্যস্ত রাখতেন, যাতে ভাব সমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায়। তারপর অনেক পান সাজতেন। পান সাজতে সাজতে একটু গুনগুন করে তিনি ঠাকুরের ভজনও গেয়ে নিতেন, ভজন কীর্তন করতেন, খুব আস্তে, যাতে কেউ শুনতে না পায়। দুপুর 1টা নাগাদ ঠাকুরের মা আহার করতেন। 1:30 2টো নাগাদ মা খেতে বসতেন। সবাইকে খাইয়ে এবার তিনি খেতে বসতেন। দুপুরের দিকে নহবতের সিঁড়িতে যেটুকু রোদ আসতো সেই রোদেই চুল শুকাতেন। সন্ধেবেলা তোলা জলে নম করে গা ধুয়ে কাপড় কেচে সন্ধে দিতেন। সন্ধ্যা সময় ঠাকুর দেবতার সামনে ধূপ ধুনো দেখিয়ে ধ্যানে বসতেন। আবার রাত্রিরের রান্না, ঠাকুরকে খাইয়ে সবাইকে খাইয়ে নিজে খেতে বসতেন। তারপর বিশ্রাম করতেন। রাতে ধ্যানে বসতেন। ইচ্ছামতো শৌচে যেতে পারতেন না। অন্ধকার না হলে বেরুতেন না। এত অসুবিধার মধ্যে বাস করেও মনে হতো হৃদয় মধ্যে যেন আনন্দের পূর্ণ ঘর বসানো আছে। যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন রাতে ঠাকুরের ঘরেই শুতেন, কিন্তু সারা রাত ঠাকুরের সমাধি হতো। ভয়ে মায়ের ভালো করে ঘুম হতো না। ঠাকুরের কানে নাম শুনিয়ে ঠাকুরকে বাহ্যভূমিতে ফিরিয়ে আনার চেষ্টা করতেন। সারা রাত এইভাবেই চলে যেত। ঠাকুর তখন নহবতে মায়ের শোয়ার ব্যবস্থা করলেন। শ্রীমা নহবতে নিচের ঘরে থাকতেন এবং সিঁড়ির নিচে রান্না করতেন। শ্রীমার গঙ্গা বরাবরই ভালো লাগতো। দোতলা থেকে তিনি মাঝে মাঝে গঙ্গা দর্শন করতেন। রাতে ধ্যান করতেন। দক্ষিণেশ্বরে রাতে কে যেন বাঁশি বাজাতো। মা আকুল হয়ে শুনতেন। ধ্যানের গভীরে চলে যেতেন। চাঁদের দিকে তাকিয়ে বলতেন, চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার যেন কোনো কলঙ্ক না হয়। সেই চন্দ্রালোকিত রাত্রির গঙ্গা থেকে মৃদু হাওয়া আসছে। মা নহবতের সিঁড়িতে বা দোতলায় বসে ধ্যান করছেন, দোতলার বারান্দায় বসে ধ্যান করছেন। এই দৃশ্যটি মনের মধ্যে ফুটে উঠলে আমাদের যেন পরম শান্তি আসে। মাকে দুপুরের দিকে ঠাকুর পাড়িগিন্নির বাড়িতে পাঠিয়ে দিতেন।
যদিও তিনি গল্পগুজব করা বা আড্ডা দেওয়া পছন্দ করতেন না, কিন্তু পারিগিন্নি ভক্তিমতী মহিলা ছিলেন। ঠাকুর ও মাকে তিনি খুব শ্রদ্ধা করতেন, সব সময় সৎপ্রসঙ্গ করতেন। অরন্ধনের নিমন্ত্রণ করে মাকে এবং আশপাশের কয়েকজনকে তিনি খাওয়াতেন। মাঝে মাঝে পিঠে পায়েস করেও মাকে খাওয়াতেন। সৌম্য মল্লিকের স্ত্রী প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার অর্থাৎ জয়মঙ্গলবার ব্রত পালনের দিন তিনি মাকে নিজের ঘরে নিয়ে গিয়ে মায়ের চরণ পুজো করতেন। সৌম্য মল্লিক ছিলেন ঠাকুরের দ্বিতীয় রসদদার। মা বলতেন যে তার প্রথম প্রথম খুব ভয় হতো যে লোকে যদি তাকে দেখে ফেলে, তিনি কারোর নজরে, মানে ছেলেদের, বিশেষ করে ছেলেদের নজরে, পুরুষ মানুষের নজরে পড়তে চান না। তার মা ভবতারিণীকে তিনি প্রার্থনা করেছিলেন, তো মা ভবতারিণীও যেন দুই ডানা দিয়ে সকলের নজর থেকে তাকে রক্ষা করে গেছেন। তাই খাজাঞ্চি মশাই বলেছিলেন যে মা আছেন জানি, কিন্তু আমরা কখনো তাকে দেখিনি। নহবতের সামনেই ঘাট, জেলে মেয়েরা মায়ের সাথে দেখা করতে আসতো। তারা মাছের চুবড়ি সেখানে নামিয়ে মায়ের সঙ্গে নানান গল্প করত। মাও তাদের প্রসাদ খেতে দিতেন। তো তারা সংসারের ঝামেলায় অনেকে অতিষ্ঠ হয়ে মায়ের কাছে নানান পরামর্শ চাইতো, উপদেশ চাইতো, এবং মাও সাধ্যমতো তাদের পরামর্শ দিতেন, উপদেশ দিতেন, সহায়তা করতেন। ঠাকুরের ঘরেও যেসব মহিলারা আসতেন, ঠাকুর তাদের মায়ের কাছে পাঠিয়ে দিতেন। অনেক ভদ্রমহিলা নহবতের ওই ছোট্ট ঘরে মায়ের কষ্ট দেখে বলতেন যেন মা সীতা বনবাসে আছেন। মা তখন সীতার মতোই সুন্দর ছিলেন। আসলে তিনি সীতাই ছিলেন। পরনে অলংকার, লাল পেরে কাপড়, হাতে ডায়মন্ড কাট বালা, নাকে টানা নথ, কপালে বড় সিঁদুরের টিপ, কানে মাকড়ি পরতেন সোনার, গলায় চিক থাকতো, বিভিন্ন গয়না পরতেন এবং ঠিক সীতা ঠাকুরের মতোই তাকে দেখতে লাগতো। ঠাকুর একবার মাকে বলেছিলেন, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? মা বলেছিলেন, তা কেন, তোমাকে ইষ্টপথে এগিয়ে দিতেই এসেছি। আর একবার ঠাকুর ভাবের ঘোরে টলতে টলতে মাকে জিজ্ঞাসা করেছিলেন, কি গো, আমি কি মদ খেয়েছি? মা বলেছিলেন, তা কেন, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। এরকম ঠাকুর এবং মায়ের মধ্যে এরকম নানান কথা হতো, নানান প্রসঙ্গ চলতো, যার সব কিছু আমরা জানি না, খুব কমই জানি। মা একদিন জিজ্ঞাসা করেছিলেন ঠাকুরকে, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর বলেছিলেন, সাক্ষাৎ আনন্দময়ী। মা কিছুদিন নহবতের বদলে সৌম্য মল্লিকে তৈরি করা চালা ঘরে ছিলেন। ভাগ্নের হৃদয়ের সহধর্মিণীও থাকতেন, কিন্তু ঠাকুরের শরীর খারাপ থাকায় আবার নহবতে ফিরে এলেন। খুব কম দিনই তিনি ওই চালা ঘরে বাস করেছিলেন। এই বাড়িটি পরে তিনি রামলাল দাদাকে দিয়ে দিয়েছিলেন, কারণ রামলাল দাদা একটা বাড়ির খোঁজ করছিলেন। দক্ষিণেশ্বরে রাখাল এবং লাটু মহারাজও থাকতেন মাঝে মাঝে। লাটু মহারাজও অনেক ফরমাস কেটে দিতেন, আর তা মায়ের বাজার করে দিতেন বুড়ো গোপাল দাদা, স্বামী অদ্বৈতানন্দ। লাটু মহারাজ অনেক দিনই ছিলেন, মায়ের কাজ করে দিতেন। স্বামীজির সাথে মায়ের প্রথম দেখা হয় যেদিন, সেদিন সম্ভবত স্বামীজি মাকে কিছু একটা বলতে নহবতে গেছিলেন। কি খাবেন বলতে যান। ঠাকুর যখন শ্যামপুকুরে চিকিৎসার জন্য যান, তখন মা অনেকটাই খালি সময় পেয়ে যান। সময় নষ্ট না করে ভব মুখুজ্জের মেয়ের কাছে লেখাপড়া শিখে নেন। তিনি বর্ণ পরিচয় শিখে নিলেন। তিনি জানতেন, কিন্তু এইখানে ভব মুখুজ্জের মেয়ের কাছে তিনি ভালোভাবে শেখেন। এর আগে পীতাম্বর ভান্ডারীর ছেলের কাছে তিনিও লক্ষ্মী দিদি পড়েছিলেন, কিন্তু সেই পড়া মায়ের মনোপুত হয়নি। ভান্ডারী মশাইয়ের বাড়ির গিন্নিদের, বাড়ির বউদের সাথে, মেয়েদের সাথে এবং তার ছেলেদের সঙ্গে মায়ের ভালো সম্পর্ক ছিল। তারাও মাকে ভক্তি শ্রদ্ধা করতেন, মাও তাদের খুব ভালোবাসতেন। এই দক্ষিণেশ্বরে একদিন মা ভবতারিণীকে তিনি রঙ্গন এবং জুঁই ফুল দিয়ে 7 লহরী মালা করে দিয়েছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুর তাকে পুজো করেছিলেন ফলহারিণী কালিকা পুজোর রাতে। এমন অনেক ঘটনা হয়েছে যা স্মরণ মনন করলে আমাদের মন ভালো হয়ে যায়। মা শারদাকে কালী রূপে দেখেছিলেন ঠাকুর, আবার শ্রী ঠাকুরকেও কালী রূপে দেখেছিলেন শ্রীমা। ঠাকুরের তিনি পা টিপে দিতেন। পদসেবা নেওয়ার পর ঠাকুর আবার মাকে প্রণাম করতেন। একবার ঠাকুর ভুল করে মাকে তুই বলে ফেলেছিলেন, তার জন্য তিনি খুব আফসোস করেন, বারবার বলতে থাকেন যে
তার ভুল হয়ে গেছে। ঘটনাগুলো আমরা পড়েছি, কম বেশি অনেকেই জানি। ঠাকুরের সাথে মায়ের মাঝে মাঝে দেখা হতো না। অনেক সময় হতো যে মা যে সময়টা ঠাকুরকে খাবারটা নিয়ে যেতেন, অনেক ভক্ত মহিলা মায়ের হাত থেকে থালা নিয়ে চলে যেতেন ঠাকুরকে খাওয়াতে। তো মার সাথে অনেক দিন এরকমভাবে অনেক দিনই ঠাকুরের সাথে মায়ের আর দেখা হতো না। এবং ঠাকুর তার নিজের ঘরের যে বারান্দা যে বসে যে কথকতা করতেন, ঠাকুর নানান সৎপ্রসঙ্গ করতেন। মা তখন সেই নহবতের সেই ঘরটিতে বসে সেই দরমা বেড়া ছিল তখন, সেই দরমার একটা ছোট্ট ছিদ্র দিয়ে তিনি ঠাকুর সেই দেখতেন যে ঠাকুরের এই সৎপ্রসঙ্গ শুনতেন। এইভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে মায়ের পায়ে একসময় বাত ধরে গেল। তো আজ এই পর্যন্তই থাক আমাদের পাঠ। কেমন লাগছে জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। অনেক ধন্যবাদ।